প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 6 এর 87 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গত পর্বে আলোচনা করেছিলাম আমরা গুণিতক ও গুণনীয়ক সম্পর্কে। আজকে শিখব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে এই 87 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এখানে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ধারণা নিয়ে অঙ্কগুলো আছে। তো তোমরা অবশ্যই দেখবে, তোমরা সহজে শিখে যাবা কোনটা মৌলিক কোনটা যৌগিক সংখ্যা। তো বলছে কোন সংখ্যাগুলো মৌলিক। এখানে মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা এটা খাতায় লিখে নিবা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের টিক চিহ্ন আছে। তো আমি স্ক্রিনের ওপর লিখে দিব সংখ্যাটা, তোমরা উঠিয়ে নিবা। আমি আরেকবার বলি যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা। অথবা দুইটি গুণনীয়ক ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক না থাকলে তাকে বলে মৌলিক সংখ্যা। ঠিক আছে। তো আমি যৌগিক সংখ্যাটা একটু বলে দিই। যে সকল সংখ্যাগুলোর দুইয়ের বেশি গুণনীয়ক থাকে, অর্থাৎ দুইটি গুণনীয়কের বেশি গুণনীয়ক থাকে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বুঝতে পারলে। তো নিচের ছকটি লক্ষ্য করি, ছকের সংখ্যাগুলোর গুণনীয়কগুলোতে গোল চিহ্ন দিই। তো এখানে বলছে গুণনীয়কগুলোতে গোল চিহ্ন দিতে বলছে। আমরা গুণনীয়ক তো গত পর্বে শিখেছি, যে সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে 5 এর গুণনীয়ক, তাহলে 5 এখানে কি, 5 কিন্তু একটি মৌলিক সংখ্যা। 5কে দেখো এক এবং ওই সংখ্যা ছাড়া কাউকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এক হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে 1 আর 5ই হবে 5 এর গুণনীয়ক। 6 এর কি, 6 এর 1 2 3 আর 6। এই 1 কিন্তু সকল সংখ্যার মধ্যে গুণনীয়ক হিসাবে থাকবে। 7 এর গুণনীয়ক 1 এবং 7, কারণ একটি মৌলিক সংখ্যাকে ভাঙতে সাহায্য করে 1। তো এখানে তোমরা পরে আরো পাবা, এখানে কিন্তু একটা মৌলিকও না যৌগিকও না। বুঝতে পারছো? এক মৌলিকও না যৌগিকও না। কেন মৌলিক না? এককে তো ভাঙা যায় না, তাই না? তারপরও মৌলিক না কেন? কারণ একটা মৌলিক সংখ্যা হতে গেলে একটা শর্ত আছে। কি শর্ত? কমপক্ষে দুটি গুণনীয়ক থাকতে হবে। মৌলিক সংখ্যারও এটা একটা শর্ত যে একটা সংখ্যা মৌলিক হতে গেলে তার দুইটি গুণনীয়ক থাকতে হবে, এক এবং ওই সংখ্যা নিজে। তো একে তো এক ছাড়ার কোনো কিছু নাই, তাই এটা মৌলিক না। কারণ একের একটাই গুণনীয়ক, শুধুমাত্র সে নিজে, আর কোনো নাই। তাহলে এটা কি সংখ্যার মধ্যে পড়ে? এটা সহমৌলিক সংখ্যার মধ্যে পড়ে, অর্থাৎ মৌলিক সংখ্যাকে ভাঙতে সাহায্য করে এটা। তাই এক যৌগিকও না মৌলিকও না, এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাহলে 8 এর গুণনীয়ক গুলো কি, 1 2 4 আর 8। 9 এর গুণনীয়ক গুলো 1 3, তারপর হচ্ছে 9। এই তিনটা সংখ্যা ছাড়া আর ভাঙা যায় না। 10 এর গুণনীয়ক গুলো কি, 1 5 আর 10। এই তিনটি হচ্ছে গুণনীয়ক। এখন বলছে যে ছকের কোন কোন সংখ্যা দুটি গুণনীয়ক থাকতে পারে। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে কোন সংখ্যার দুটি গুণনীয়ক থাকতে পারে, কোন সংখ্যা 3টি 4টি, আবার কোন সংখ্যা তারও বেশি গুণনীয়ক থাকতে পারে। তো দুটি কোন সংখ্যাগুলো থাকবে? দুটি থাকবে মৌলিক সংখ্যাগুলো, মাত্র দুটি গুণনীয়ক থাকবে। আর 3টি 4টি এগুলো বিভিন্ন যৌগিক সংখ্যা থাকতে পারে। তাই এখানে বলছে ছকে 2 3 5 এবং 7 সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এই যে আমি প্রথমে যেটা বললাম যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার বলছে এক এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া, অর্থাৎ এই যে 2 আর 3 এগুলো এক এবং ওই সংখ্যায় ছিল, তাছাড়া কোন সংখ্যা ছিল কি, ছিল না। তাই বলছে এক এবং ওই সংখ্যা ছাড়া, অর্থাৎ বাকি যেগুলো আছে সেগুলো যৌগিক সংখ্যা। তাহলে এখানে বলছে যে তাহলে এক কি সংখ্যা, বলতে পারো এক কি সংখ্যা? আমি কিন্তু একটু আগে বললাম এক হচ্ছে সহমৌলিক সংখ্যা। বুঝতে পারছো? এক হচ্ছে সহমৌলিক সংখ্যা। তোমরা এগুলো নোট করে লিখে রাখবা, তোমাদের টিক চিহ্ন সংক্ষেপে কাজে লাগবে। তাহলে ছকের 4 6 8 9 এবং 10 যৌগিক সংখ্যা। ঠিক আছে, কারণ এগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক আছে। একের শুধু একটি গুণনীয়ক রয়েছে, তাই এ মৌলিক সংখ্যাও নয়, অর্থাৎ এক মৌলিক সংখ্যাও নয়
এবং যৌগিক সংখ্যাও নয়। বুঝতে পারছো? তাহলে কি সংখ্যা? ওই যে আমি বললাম সহমৌলিক সংখ্যা। পরীক্ষায় যদি আসে তোমাদের একই ধরনের সংখ্যা, সরাসরি লিখবা সহমৌলিক সংখ্যা। বুঝতে পারছো? তো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। তো এই পৃষ্ঠায় দেখো কি বলছে, বলছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলাখেলি। 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করবা সেটা এখানে এই যে ছকের মাধ্যমে আমরা এখন শিখব। তো ওরা বলছে যে প্রথমে 1কে বাদ দিই, তারপর 2-এর ওপর গোল চিহ্ন দিই, তারপর 2-এর চেয়ে বড় যেগুলো গুণিতক আছে সেগুলো বাদ দিই, তারপর 3-এর ওপর গোল চিহ্ন দিয়ে 3-এর চাইতে বড় গুণিতকগুলো বাদ দিতে হবে। একইভাবে অন্য সংখ্যার গুণিতকগুলো বাদ দিতে হবে। তো চলো আমি তোমাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দিই। বলছে আমাদের 4-এর গুণিতকগুলোকে বাদ দিতে হবে না, কারণ 4-এর গুণিতক 2-এরও গুণিতক। কেন 4-এর গুণিতকগুলো বাদ দিতে হবে না? কারণ যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য মানে 4 দ্বারাও সেটা বিভাজ্য হবে। বুঝতে পারছো? সব 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে না। যেমন 6-কে 2 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় না। এটা বোঝাচ্ছে যে যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, ওর মধ্যে যেগুলো 2-এর গুণিতক, কিছু কিছু সংখ্যা 4-এরও গুণিতক। এখন 12-কে যদি আমরা 2-এর গুণিতক তাহলে বাদ দিই, তাহলে 4-এরও তো গুণিতক, ওটা বাদ দেওয়া হয়ে গেছে। ওই জন্য বলছে যে 4-এর গুণিতক গুলোকে বাদ দিতে হবে না, কারণ 4-এর গুণিতক 2-এরও গুণিতক। কারণ 2-এর গুণিতকটা আমরা বাদ দিয়ে দিয়েছি। যেমন আমরা যদি এখানে 8-কে বাদ দিয়ে দিই 2-এর গুণিতক, 4-এরও গুণিতক, এটা আরেকটা আমার বাদ দেওয়া লাগবে, তাই সেটা বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমে 1-কে বাদ দিই, অর্থাৎ এই 1টাকে আমরা কি করব? বাদ দিয়ে দেবো, যেহেতু 1 আমাদের এখানে মৌলিকও না যৌগিকও না। তারপর 2-এর ওপর গোল চিহ্ন দিতে বলেছে, দিলাম। তারপর 2-এর চেয়ে বড় যেগুলো আছে গুণিতক, সেগুলো আমরা এখন কি করব? বাদ দিয়ে দেবো। তাহলে 2-এর গুণিতক যেগুলো জোড় সংখ্যা সেগুলো 2-এর গুণিতক, কারণ 2 দ্বারা যে সংখ্যাগুলো জোড় সে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হয়। তো 2 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? যে সকল সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এই যে এগুলো হচ্ছে সবগুলো, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এগুলো আমরা আগে বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এগুলো বাদ দিয়ে দেবো। তাহলে আমরা জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 2-এর গুণিতকগুলো বাদ দিয়ে দিলাম, শুধু 2-কে রেখে, কারণ 2টা কি মৌলিক সংখ্যা। এবার বলেছে 3-এর উপর গোল চিহ্ন দিই এবং 3-এর চাইতে বড় যেগুলো গুণিতক আছে সেগুলো বাদ দিয়ে দেবো। তাহলে 3-এর চাইতে বড় গুণিতক কোনগুলো? 3-এর নামটা পড়লে পাবা, অথবা পরপর 3টে করে সংখ্যা যোগ করলে পেয়ে যাওয়া। তাহলে এখানে 6 বাদ দেওয়া হয়েছে, এখানে 9 আছে, 9 বাদ দিব। 9-এর পর হবে 12, 12-এর পর 15, 15-এর পর 18, 18-এর পর হচ্ছে 21, 21-এর পর 24, 24-এর পর হচ্ছে 27, 27-এর পর 30, তারপর হচ্ছে 33, তারপর হচ্ছে তোমার 36, 39, 3 ঘর পর পর এখন যোগ করলে পেয়ে যাবা 1, 2, 3। তাহলে এটা বাদ, 1, 2, 3, এটা বাদ, 1, 2, 3, এটা বাদ, 1, 2, 3। কারণ 3 নামটা পড়া মানে কি? 3-এর নামটা পড়ছি, 3 ঘর করে বাড়বে আমাদের, তো 3 ঘর পর পর কাটে দিলে আমরা 3-এর গুণিতক পেয়ে যাব। তাহলে তোমাদের নামটা পড়তে হবে না, ভাগও করতে হবে না। বুঝতে পারছো? তারপর কত হবে? 54, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 60, 3 ঘর পর হচ্ছে 63, আবার 3 ঘর পর 66, 3 ঘর পর 69, আবার 1, 2, 3, 72, 1, 2, 3, 75, আবার হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 3 ঘর পর পর কাটে দিলে আমরা 3-এর গুণিতক গুলো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3 ঘর এটা হচ্ছে, তারপর আবার এটা, তারপর এটা, কত সুন্দরভাবে আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 5 করব। ঠিক আছে, যেগুলো তোমরা মৌলিক সংখ্যা থাকবে 1 থেকে 9 এর মধ্যে, সে মৌলিক সংখ্যাগুলোর গুণিতকগুলো তোমরা আগে কাটিয়ে দিবা। ঠিক আছে, তারপর তাহলে কি, এই যে 7, তারপরে যে 5, আমরা 5 মৌলিক সংখ্যা কাটিয়ে দিলাম, এখন 5-এর গুণিতকগুলো কাটাবো। তো 5-এর গুণিতক কোনগুলো? যে সংখ্যার শেষে 0 এবং 5 থাকবে ওই সংখ্যাগুলো 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, আর ওগুলো হচ্ছে 5-এর গুণিতক। তাহলে যেগুলো শেষে 0 এবং 5 আছে সেগুলো আমরা কি করব? কাটিয়ে দেবো। তাহলে এখানে দেখো, এই যে এটা একটা, এটা একটা, অর্থাৎ এই লাইনের সবগুলো কেটে যাবে। ঠিক আছে, আর 0 যেগুলো ছিল সেগুলো তো কাটিয়ে দিয়েছি, তাই আমাদের আর কাটা লাগলো না। এবার 5 দিয়ে গেল। এবার তাহলে মৌলিক সংখ্যা কি আছে? 7 আছে। তাহলে আমরা এই যে 7-কে গোল চিহ্ন দিলাম, দেখুন 7-এর চেয়ে বড় গুণিতকগুলো আমরা কাটিয়ে দিব। তাহলে 7-এর নামটা পড়ো, 7 একে 7, 7 দুগুণে 14 কাটিয়েছি, 3 7 21ও কাটিয়েছি। তারপর হচ্ছে 4 7 28 কাটিয়েছি, 5 7 35, 6 7 42ও কাটা হয়েছে, 7 7 49, এটা কাটা হয়নি, এটা কাটিয়ে দিলাম।
49-এর পর কত হয়? 7 8 56 কাটা হয়েছে, 7 5 63, 7 10 77, 7 11 77। এই যে 77 কাটা হয়নি, কাটিয়ে দিলাম। এখন এই যে নামটা আর না পারলে তোমরা এখন যোগ করবা 7, তাহলে পেয়ে যাবা। কিভাবে? এই যে 1 2 3 4 5 6 7, মানে এটা কাটা হয়েছে 1 2 3 4 5 6 7, এটা কাটা হয়নি, এটা আমরা কাটিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 কাটা হয়েছে, তাহলে 7-এর গুণিতকগুলো কাটা শেষ। এখন আমরা দেখবো কোন কোন সংখ্যাগুলো বাকি থাকলো। সে সংখ্যাগুলোর উপর এখন আমরা গোল চিহ্ন দিব, কারণ এখানে আর কোন সংখ্যার আমাদের গুণিতক নাই। তাহলে আমরা যেগুলো এখন পাবো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যেগুলো ফাঁকা আছে সেগুলোকে গোল চিহ্ন দিই, ঠিক আছে? গোল চিহ্ন দিয়ে আমরা পূরণ করে দিব। তাহলে দেখো যেগুলো বাকি ছিল সবগুলোকে আমরা গোল চিহ্ন দিয়ে পূরণ করে দিলাম। তাহলে মৌলিক সংখ্যা কয়টা পাচ্ছি দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আর 25। তার মানে আমরা বুঝতে পারছি 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তোমরা লিখবা 25টি। তাই বলছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো। তাহলে এখন তোমরা এখানে যেগুলো গোল চিহ্ন পেয়েছো সেগুলো এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে উঠিয়ে দিলাম যেগুলো মৌলিক সংখ্যা, তোমরা এখান থেকে দেখে দেখে উঠে নিবা, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা আশা করি তোমরা এখন বের করতে পারবা। তা বলছে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি, অর্থাৎ যে সকল যৌগিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি? মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় হচ্ছে 2। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবা যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2, এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে? তাই বলছে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যা প্রকাশ করতে পারি, আর সবচাইতে মৌলিক একমাত্র জোড় সংখ্যা আছে 2, ঠিক আছে? তো যৌগিক সংখ্যাকে কিভাবে মৌলিক সংখ্যা প্রকাশ করা যায় এই পরের প্রশ্নটায় তোমরা শিখবা। আমরা যৌগিক সংখ্যাকে গুণনীয়ক হিসাবে মৌলিক সংখ্যা প্রকাশ করতে পারি, যাদের মৌলিক গুণনীয়ক বলা হয়। অর্থাৎ আমরা যৌগিক সংখ্যা গুণনীয়ককে মৌলিক সংখ্যা প্রকাশ করতে পারবো এবং ওগুলোকে মৌলিক গুণনীয়ক বলা হয়। যেমন 10কে ভেঙেছে দেখো 5 2 10, 12কে ভেঙে এগুলো পেয়েছে। এই যে এগুলো কি আমরা জানি মৌলিক সংখ্যা, তাই না? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাই বলছে এই যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণের মাধ্যমে তৈরি, অর্থাৎ এই যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা গুণ করে একটা যৌগিক সংখ্যা তৈরি হয়েছে। এখন বলছে খালি ঘরে মৌলিক সংখ্যা বসাই। তাহলে খালি ঘরে মৌলিক সংখ্যা যদি আমরা এখন বসাই তাহলে কি বসবে? যেগুলোতে ভাগ যায় 3 3 9, এটা যেমন দেখো কত কত যাবে, এটা 2 তে যাবে, 15 দুগুণা হয় কত? 30। তাহলে আবার 15কে ভাঙা যায়, 3 পাচ্ছে 15, অর্থাৎ আমাদের একবারই ভেঙে বসাতে হবে, কারণ এটা আমরা এভাবে আবার ভাঙতে পারবো যে 3 পাচ্ছে 15। এই যে এই তিনটার গুণের সমন্বয় হচ্ছে এটা, বুঝতে পারছো? 18 তাহলে কত? 9 দুগুণা 18, 3 3 9, অর্থাৎ দেখো 3 দুগুণা 6, 3 6 18। 70কে কত দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে 70কে 2 দিয়ে ভাগ করলে 35 থাকে। এখন 35কে আবার কত দিয়ে? 5 দিয়ে, 5 7 35। এই যে আমাদের হয়ে গেল, বুঝতে পারছো? বলছে গুণিতক গুণিনক ও মৌলিক সংখ্যা খুঁজি। বলছে একটি কাগজ নিয়ে যাতে বর্গাকার ঘর করা আছে, কাগজটির ওপরে ও পাশে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লিখি। এই যে লিখেছে 1 থেকে 15 পর্যন্ত, এ পাশে ও পাশে সবগুলো লিখেছে। এখন বলছে যে এই পৃষ্ঠা আছে দেখো যে ছবির মতো ওপর নিচে 15 সংখ্যা রং করি, তারপর ছবির মতো লম্বালম্বি 1 ঘর অন্তর অন্তর রং করি, এভাবে 2 ঘর 3 ঘর 4 ঘর অন্তর অন্তর ভিন্ন ভিন্ন রং করি। অর্থাৎ এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে সবগুলো ঘর রং করেছে 15টি, তারপরে 1 ঘর পর পর, তারপর 2 ঘর পর পর, এভাবে পর্যায়ক্রমে একটা করে বাড়বে। তাহলে এবার 3 ঘর পর পর 1 2 3, তাহলে এই ঘরটা আমাদের রং হবে, আমি এভাবে দিলাম, ঠিক আছে? তারপর 1 2 3 এটা হবে, তারপর 1 2 3 এটা হবে, 3 ঘর পর পর কিন্তু, ঠিক আছে? তারপর 1 2 3 এখানে আর নাই। এবার 4 ঘর পর পর, তাহলে 1 2 3 4, তাহলে এটা হবে। তারপর 1 2 3 4 এটা হবে, 1 2 3 4 এটা হবে। এবার 5 ঘর পর পর, এভাবে পর্যায়ক্রমে আমরা রং করব, ঠিক আছে? তাহলে দেখো পর পর পর্যায়ক্রমে আমরা 6 ঘর পর পর রং করলাম, 7 ঘর 8 ঘর 9 ঘর, এভাবে 1 ঘর পর পর বেশি নিয়ে বাড়তে থাকবে। তারপর 11 ঘর 12 ঘর 13 ঘর, এভাবে একটার পর একটা তোমরা রং করবা, বুঝলা? তাহলে প্রথমে প্রত্যেকটা ঘর, তারপর 2 ঘর, তারপর 3 ঘর পর পর, 4 ঘর পর পর, 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর করতে করতে 14 ঘর পর পর আমরা রং করে এটা পাইলাম, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা পাইলাম। এগুলো যখন আমরা পাবো এখানে কিন্তু আর কোনো ঘর নাই, ঠিক আছে?
তাই এভাবে আমাদের থেকে যাবে। এখন এদিকে বলছে যে ছকের সংখ্যা ও রং লম্বালম্বি পর্যবেক্ষণ করে আমরা পাই, বলছে একের গুণিতক গুলো হচ্ছে আমরা কি কি পেয়েছি, 1 2 3 4 5 এগুলো পেয়েছি। ঠিক আছে, এই যে একের গুণিতক হচ্ছে কোনগুলো, এই যে যেগুলো লম্বালম্বি এভাবে আসবে কলম বরাবর, এগুলো হচ্ছে একের গুণিতক। ঠিক আছে, এভাবে হচ্ছে দুইয়ের গুণিতক কোনগুলো, এই যে দেখতে পাচ্ছ রং করা আছে, এগুলো হচ্ছে দুইয়ের গুণিতক, অর্থাৎ এই যে 2 4 6 8, তারপর হচ্ছে এই যে 10, যেগুলো রং করা আছে সেগুলো হচ্ছে দুইয়ের গুণিতক। এভাবে পর্যায়ক্রমে চলে আসবে। যদি আমরা তিনের গুণিতক বের করি, এই যে তিনের গুণিতক দেখতে পাচ্ছ, এই যে হলুদ রং করা আছে, এই যে 3 6 9, তারপর 12, তারপর হচ্ছে 15। এভাবে চারের গুণিতক যদি বের করি, তাহলে এই যে এই রং করা গুলো, ঠিক আছে, এগুলো দাগ দিয়েছি, কিন্তু রং করা তোমরা রং করলে করবা, আমি বোঝানোর জন্য জাস্ট এখানে দাগ দিয়ে রেখেছি। তাহলে এই যে চারের গুণিতক এটা, তারপর যে 8, তারপর হচ্ছে যে 12, এভাবে আরো যদি নিচে আসো আরো থাকবে। পাঁচের গুণিতক যে এটা এটা এটা, অর্থাৎ 5 10 15, এভাবে তাহলে প্রত্যেকবার চলে আসবে। ছয়ের গুণিতক হচ্ছে এই যে 6 আর 12, সাতের গুণিতক হচ্ছে এই যে 7, আর এই যে এখানে আছে 14, এভাবে পর্যায়ক্রমে তাহলে আমাদের চলে আসছে। ঠিক আছে, তাই এখানে আমরা পাইলাম যে একের গুণিতক গুলো হচ্ছে 1 2 3 4 5, দুইয়ের গুণিতক 2 4 6 8 10 12, তিনের গুণিতক এগুলো, চারের গুণিতক এগুলো, 5 6, এভাবে পর্যায়ক্রমে চলে আসবে। তাহলে এবার বলছে ছকের সংখ্যা ও রং পাশাপাশি পর্যবেক্ষণ করে আমরা পাই একের গুণক 1, দুইয়ের গুণক হচ্ছে 1 2, তিনের গুণিতক হচ্ছে 1 3, চারের গুণক হচ্ছে 1 2 4। কিভাবে বলছে যে ছকের সংখ্যা পাশাপাশি পর্যবেক্ষণ করলে, দেখো আমরা যখন এখানে গুণিতক বের করলাম তখন কি করলাম, আমরা এই লম্ব বরাবর আসলাম, ঠিক আছে, কলম বরাবর। আর যখন গুণনক বের করবো তখন পাশাপাশি করতে হবে, এই লম্ব এবং পাশাপাশি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন একের গুণনক বের করছি তখন কি হচ্ছে, এই যে এখানে একটাই আছে এই পাশ থেকে। ঠিক আছে, তাহলে একের গুণনক 1। 2 যখন করছি এখানে দেখো এই যে পাশ থেকে চলে আসছে, তাহলে 1 আর 2। 3 যখন করছি এই যে 1 আর 3। আবার যদি আমরা 4 করি তাহলে কত আছে, দেখো এই যে লম্বালম্বি এসে পাশাপাশি, তাহলে 1 2 4। 5 যখন করছি দেখো এই যে 1 আর 5। 6 যখন করছি তখন 1 2 3 6। বুঝতে পারছো, আশা করি বুঝছো। তাই এখানে ওরা এভাবে বের করেছে যে একের গুণক এত, দুইয়ের গুণক, তিনের গুণক, চারের গুণক হচ্ছে 1 2 4, এভাবে যত বের করবা হবে ততগুলো ওখানে পাবা। এভাবে রং করা কাগজ ব্যবহার করে আমরা সহজে গুণিতক, গুণনীয়ক ও মৌলিক সংখ্যা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, এভাবে সহজে আমরা মৌলিক সংখ্যা এবং গুণিতক, গুণনীয়ক বের করতে পারবো। ঠিক আছে, কারণ যেমন আমরা পেলাম এই যে 4 গুণিতক হচ্ছে কি এগুলো, আবার যদি মৌলিক সংখ্যা ধরি তাহলে 2 3 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা এভাবে রং করে আমরা এই তিনটা জিনিস বের করতে পারবো। এখন বলছে দেখো, রং করা কাগজ ব্যবহার করে 5 6 7 এর গুণনীয়কগুলো খুঁজে বের করি। রং করা কাগজ ব্যবহার করে 5 ও 6 এর গুণিতক খুঁজে বের করি। 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক কারণ সহ লিখি। তাহলে আমরা তো এখানে দেখিয়ে দিলাম 5 6 7 এর গুণনীয়ক এবং 5 ও 6 এর গুণিতক। আমি একটু দেখিয়ে দিই, তোমরা করে নিতে পারবা নিজেরাই আশা করি। তো 5 এর গুণনীয়ক গুলো হচ্ছে এই যে 1 আর 5, 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6, 7 এর গুণনীয়ক হচ্ছে 1 7। গুণনীয়ক, কারণ গুণনীয়ক হচ্ছে লম্বালম্বি পাশাপাশি। এখন গুণিতক বলেছিল 2 নম্বরে, দেখো তোমরা যে 5 আর 6, 5 আর 6, তাহলে 5 এর গুণিতক কি বলেছি যে লম্বালম্বি আসবে গুণিতক গুলো, তাহলে যে এটা আর এটা আর এটা, তার মানে 5 10 15। বুঝতে পারছো, আর 6 এর গুণিতক কি, এই যে দুইটা আমরা রং করা পাচ্ছি, অর্থাৎ 6 আর 12। বুঝতে পারছো, তাহলে তোমরা যখন গুণিতক বের করবা তখন লম্বালম্বি ঘরে যেগুলো রং করবা সেগুলো নিবা, অর্থাৎ এই পাশে এসে দেখো কত আছে। আর যখন গুণনীয়ক বের করবা তখন এই যে লম্ব দিকে এসে পাশাপাশি চলে যাবে, অর্থাৎ 4 এর গুণিতক বের করলে এই 4 থেকে এই 4, 7 এর বের করলে এই 7 থেকে এই 7, যা পাবা তোমরা পাশাপাশি লম্বালম্বি। ঠিক আছে, আর গুণিতক হলে লম্বালম্বি চলে আসবে। বুঝতে পারছো, গুণিতক হলে লম্বালম্বি আর গুণনীয়ক হলে লম্বালম্বি পাশাপাশি। আশা করি বুঝছো। তাহলে এবার আমরা 4 নম্বর দেখি যে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এবং যৌগিক সংখ্যাগুলো কারণ সহ লিখতে বলছে। তো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা লিখি, 1 তো মৌলিক সংখ্যা হবে না, তাহলে 2 3, তারপর হচ্ছে 5 7
11, 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা কেন? কারণ এদের এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। ঠিক আছে, তাহলে এদের এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই এরা মৌলিক সংখ্যা। ঠিক আছে, যৌগিক সংখ্যা তাহলে কোনগুলো? তাহলে 4, 6, 8, 9, 12, 15 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ এগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া অর্থাৎ দুটি গুণনীয়কের চাইতে বেশি আছে। তাহলে আমরা এখানে লিখে নিব, তাহলে লিখে নিলাম ওই কথাটাই, যে কারণ এদের এক ও ওই সংখ্যা ছাড়াও আরো গুণনীয়ক রয়েছে, তাই এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে বুঝতে পারলাম মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কেন হলো। তো চলো আমরা এবার পরবর্তী পৃষ্ঠায় যাই, কি বলেছে। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো বলছে মৌলিক গুণনীয়ক খুঁজি। মৌলিক গুণনীয়ক, তো মৌলিক গুণনীয়ক আবার কি? তো গুণনীয়ক সংখ্যা যেগুলো মৌলিক গুণনীয়ক সেগুলো, কারণ আমরা একটা সংখ্যাকে ভাঙতে ভাঙতে যে সংখ্যাগুলো পাবো, গুণনীয়ক গুলো পাবো, ওই গুণনীয়ক গুলোর মধ্যে যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাঙা যাবে না সেগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, তো এখানে মৌলিক গুণনীয়ক বলতে আমরা এখানে সবগুলোই মৌলিক গুণনীয়ক বের করব। কিভাবে বের করব? দেখো এখানে দুইটা ঘর দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজটা হচ্ছে মৌলিক সংখ্যার ঘর আর বৃত্তটা হচ্ছে যৌগিক সংখ্যার ঘর। ঠিক আছে, যেখানে যেখানে বৃত্ত থাকবে সেখানে যৌগিক সংখ্যা বসাবা, যেখানে চতুর্ভুজ থাকবে সেখানে মৌলিক সংখ্যা বসাবা। যেমন 30কে কততে ভাঙা যায়? 15 দুগুণা 30, দুইটা হচ্ছে মৌলিক তাই চতুর্ভুজে দিয়েছি, 15টা যৌগিক তাই বৃত্ততে দিয়েছি। এখন 15কে আবার কি দিয়ে ভাঙা যায়? 3 5 15। তো দেখো এই যে 3 আর 5 দুটাই কিন্তু মৌলিক, এক এবং ওই সংখ্যা ছাড়া আর এদেরকে ভাঙা যায় না, তাই দুটাই চতুর্ভুজ দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে 30 সমান হচ্ছে 2 গুণিত 15, আবার 30 সমান 2 গুণিত 3 গুণিত 5। এখানে দেখো 30 সমান 2 গুণিত 15 এ একটি গুণনীয়ক মৌলিক, অর্থাৎ এখানে একটি মৌলিক এবং একটি গুণনীয়ক যৌগিক, অর্থাৎ এটা হচ্ছে যৌগিক, কারণ আমরা এখানে আবার একে ভাঙতে পারলাম। কিন্তু এত এ সবগুলো গুণনীয়কই মৌলিক, অর্থাৎ 2 3 5 সবগুলো হচ্ছে মৌলিক। এভাবে বিশ্লেষণকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তাহলে কি বলছে? আমরা যখন এভাবে মৌলিক গুণনীয়ক গুলো বের করব তখন এটাকে বলছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এটা তোমরা ভালোভাবে নোট করে নাও, টিক চিহ্ন বা সংক্ষিপ্ততা আসতে পারে যে গুণনীয়কের অপর নাম কি। তো লিখবা তোমরা গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। ঠিক আছে, কি বললাম? গুণনীয়কের অপর নাম উৎপাদক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা টিক চিহ্ন অথবা সংক্ষিপ্ততে আসে। তাহলে যখন আমাদের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে বলবে তখন কিন্তু আমাদের এভাবে করা লাগবে, অর্থাৎ আমরা লসাগু গসাগু যখন করব, লসাগু গসাগু যতগুলো নিয়ম আছে তার মধ্যে এটা কিন্তু একটা লসাগু এবং গসাগু করার উভয় হচ্ছে নিয়ম, যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু অথবা গসাগু নির্ণয় করো, দুটাই করা যায়। ঠিক আছে, তাহলে মৌলিক গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক, আর এভাবে বিশ্লেষণকে মৌলিক উৎপাদক বলা হয়। ঠিক আছে, তাই যদি 30 সমান এত এত হয় তাহলে কি 30 এর মৌলিক গুণনীয়ক 1 2 3 5 হবে? বলো তো, এখানে বলছে 30 সমান 1 গুণিত 2 গুণিত 3 5 হয়, তাহলে কি 30 এর মৌলিক গুণনীয়ক 1 2 3 5 হবে? না, এখানে 1 হবে না। কেন হবে না? কারণ 1 হচ্ছে, আমি প্রথমে বলে এসেছি যে 1 কোনো মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ মৌলিক সংখ্যা হতে গেলেও কয়টি কমপক্ষে গুণনীয়ক থাকা লাগে? 2টি, 1 এবং ওই সংখ্যা। 1 এ তো 1 ছাড়া আর কোনো সংখ্যা নাই, তাই এটা মৌলিক সংখ্যা না, অর্থাৎ মৌলিক গুণনীয়কও না, তাই 30 এর মৌলিক গুণনীয়ক এখানে আসবে না। তাই বলছে ওরা, দেখো যেহেতু 1 মৌলিক সংখ্যা নয় তাই 1 মৌলিক গুণনীয়ক হবে না। বুঝতে পারছো? আমরা যখন গুণনীয়ক বের করব কোনো সংখ্যার তখন 1 নিব, কারণ একটা হচ্ছে গুণনীয়ক, যে কোনো সংখ্যারই 1 হচ্ছে গুণনীয়ক, কিন্তু মৌলিক গুণনীয়কের মধ্যে এটা পড়ে না। ঠিক আছে, তাই এটা যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা কোনো সময় 1 দিয়ে ভাঙা চেষ্টা করবা না, বা 1 দিয়ে নিবা না, যে 30 একে 30 এভাবে নেওয়ার দরকার নাই, সবসময়
2 দিয়ে শুরু করবা, তারপর 3 দিয়ে, তারপর 5 দিয়ে, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো দিয়ে। ঠিক আছে, যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা সব সময় এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবা। এক যেহেতু মৌলিক না, তাই এক এখানে গুণনীয়ক হবে না। ঠিক আছে, অর্থাৎ মৌলিক গুণনীয়ক হবে না। তাহলে এবার বলছে মৌলিক গুণনীয়ক অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, মৌলিক গুণনীয়ক যেগুলো সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাই 30 এর মৌলিক গুণনীয়ক হবে 2, 3, 5। বুঝতে পারছো? এবার বলছে 12 ও 18 কে মৌলিক গুণনীয়কে বা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 12 কে যদি আমরা ভাঙি, এখানে দেখো 12, তাহলে কত হবে? প্রথমে 2 দিয়ে ভাঙি, আমরা জোড় সংখ্যা হলে সেটাকে 2 দিয়ে ভাঙার চেষ্টা করব। তাহলে 6 2 12, এটা যেহেতু মৌলিক সংখ্যার ঘর তাই 2টা এখানে বসালাম। 2 যেহেতু মৌলিক সংখ্যা, 6টা আমরা এখানে দিলাম। তারপরে আবার কত হবে দেখো, 3 2 6। তাহলে এখানে 12 সমান কত লিখবো আমরা? এই মৌলিক যেগুলো সেগুলো নিব, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 3। এটাও তাই, 9 2 হবে 18, আর এটা 3 3 9। তাহলে এখানে কত হবে? 2 গুণিত 3 গুণিত 3। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এবার দেখো এখানে বলছে 14 ও 25 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 14 এবং 25 কে, তাহলে দেখো আমরা যদি 14 আর 25 কে ভাঙি তাহলে কত হবে? একটা হবে তোমার 7 2 14, একটা 5 5 25। এগুলো ছাড়া আর কিন্তু ভাঙা যায় না। তাহলে 14 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 7, 25 এর হচ্ছে 5 5। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। আর কোনগুলো তোমাদের দরকার সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।